সংযুক্ত করতে চাই যে এই ওয়াকার ৩রা অগাস্ট কি বললেন, মিটিং থেকে বললেন কি যে আমি তো প্রেমে পড়ি নাই, প্রেম আমার উপর পড়েছে। আমি সেদিন অবাক হয়ে বলি যে এটা কোন ধরনের আর্মির প্রধান? উনি সরাসরি বলছেন যে আমি ঠিকাদার হয়ে গেছি। এটা কিন্তু হয়ে গেল সেদিন, কিন্তু তারপরেও রাজনৈতিক শক্তি সেদিনই কেন তাকে ডেকে এনে, কারণ লয়ালিটি হলো মেইন, এবং লয়াল একজন জেনারেল, আমি মনে করি 11-15-20 জন লয়াল জেনারেল ছিলেন, তাদের একজনকে সেদিনই রিপ্লেস করলে কি হতো না হতো সেটা আমরা তো পীর নয়, আমরা বলতে পারবো না। কিন্তু আমার মনে হচ্ছে আমি যখন ইউএসএ তে বসে এটা শুনতে পাই যে বাংলাদেশের সেনা প্রধান বলছেন যে আমি তো প্রেমে পড়ি নাই, প্রেম আমার উপর পড়েছে, এবং সেখানে তারা গণতান্ত্রিক নিয়মে তারা সেখানে কথা বলে, নিয়মতান্ত্রিক ভোটাভুটি করে যে আমরা এই পক্ষে যাব না ওই পক্ষে যাব, যেমন বিষয়টা অস্বাভাবিক নয়। এবং সেই অস্বাভাবিকতায় তাদেরই নির্দেশে, আদেশে, উপদেশে পুলিশ বাহিনী ব্যারিকেড সরাতে বাধ্য হয়, বা তারা না সরালে তারা সরিয়ে নেয়। এবং রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের যে সমাবেশ হওয়ার কথা ছিল, যেটা সায়রা লোপা উল্লেখ করেছেন ক্ষোভের সাথে, যে আমি এটা লক্ষ্য করেছি ওনার কথায় যে কি মারাত্মক ক্ষোভ, যে সেদিন লোপার কথা বলছি, যে উনি যে দেখতে পাচ্ছেন যে সেদিন যদি একটা রাজনৈতিক সমাবেশ ঢাকায় থাকতো, হ্যাঁ দুই দল দুই পক্ষ সামনাসামনি হতো, সেখানে মধ্যে আর্মি থাকতো, পুলিশ থাকতো, বিডিআর থাকতো, মারামারি না হলেই হতো। কিন্তু আর্মি যেটা হয়তো বা চেয়েছে, এটার মাধ্যমে এই সাবজেক্ট শেষ করে আমরা অন্য সাবজেক্টে যাব, সেটা হলো আর্মি যেটা চেয়েছে এই পরিবর্তনটা, এবং তারা হয়তোবা এই কারণে আমি ধারণা করছি হয়তোবা ইভেন ঠিকাদারি যেটাকে বলছি আর্মি সম্বন্ধে। থ্যাংক ইউ। যে সামরিক বাহিনীর যে অমিত একটা কথা বলেছেন যে আসলে সৈনিকরা তো না, এটা করেছে হাই কমান্ড। তো এটা মানে এটাই হয়েছে। এবং জিনিসটা হচ্ছে যে আরেকটা মিস লুপা বলছিলেন যে মানে গোয়েন্দারা কি করছিল, এটা আসলে এটা একটা খুবই ভাইটাল কোয়েশ্চন। এবং যে কোনো সামরিক বাহিনীর শুধুমাত্র যে তারা বাইরের মানে ব্যাপারগুলো মনিটর করে গোয়েন্দারা তা না, সামরিক বাহিনীর গোয়েন্দারা তাদের ভিতরেও কিন্তু গোয়েন্দাগিরি করে। বিকজ ইনসাইডার থ্রেট নামে একটা কথা চালু আছে। এই ইনসাইডার থ্রেট যে কোনো এরকম কোনো অর্গানাইজেশনে এর ভিতর থেকে থ্রেট আসতে পারে, এবং এই ভিতর থেকে একটা থ্রেট মানে এই একটা থ্রেট বড় ধরনের একটা সমস্যা তৈরি করতে পারে, কারণ এগুলো ডিসিপ্লিন ফোর্স। তো সেগুলো আসলে ঘুমিয়েছিল। এটা তো অবাক লাগে আর কি যে এগুলো কোনো কিছু ইয়ে করা হয় নাই। আর হাই কমান্ড তো সোফার আমরা দেখতেই পাচ্ছি পরিস্থিতি কোন দিকে যাবে। এবং বাংলাদেশের সামরিক বাহিনী কি মানে আপনার পাকিস্তান আর্মির মতো? এই মুহূর্তে ডক্টর ইউনূস ক্ষমতায়, উনি নিজেকে মনে করেন উনি বাংলাদেশের দি গ্রেট আলফা। মানে আপনি ওলফ প্যাকের মধ্যে দেখবেন একটা হয় আলফা ওলফ। তো ডক্টর ইউনূস মনে করেন হি ইজ অ্যাবাভ এন্ড বিয়ন্ড এভরিওয়ান এলস। তো সেখানে আর্মিরও উপরে উনি, আর্মিকে উনি সবাইকে উনি কন্ট্রোলে রাখতে চান। উনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন, অতএব উনি বাংলাদেশে অল ইন অল, এরকম একটা পারসেপশন উনি এবং ওনার যারা সাইকো ফ্রেন্ডস যারা তারা তৈরি করতে পেরেছিল বাংলাদেশে। ইভেন মানে আপনার ধরুন সবাই সহযোগিতা করে ওনাকে এই পর্যায়ে নিয়ে আসছে। একদম মানে ফরমার আওয়ামী লীগ গভর্নমেন্টের সব গভর্নমেন্ট ডক্টর ইউনূসকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন, এবং এই পর্যায়ে উনি এসছেন যে উনি সবকিছুর উপরে। তো আর্মিকেও উনি মানে দেখুন জেনারেল ওয়াকার গিয়ে ওনার কাছে বাও ডাউন করছেন সোফার উই সি। তো এইসবই চলছে। তো বাংলাদেশ আর্মি আপনার এখন আমি তো মনে করি এই গভর্নমেন্টকেই সাপোর্ট করছে, এই গভর্নমেন্টের আজ্ঞাবহ আছে, ডক্টর ইউনূসকে সব ধরনের সহযোগিতা প্রোভাইড করেই আছে, এবং ডক্টর ইউনূসের কন্ট্রোলে আছে আমার যেটুকু মনে হয়। আর ফিউচারে অমিত দা এটা বলেছেন, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেন, যদি জামাত আসে তাহলে ওরা তাদের ইসলামীকরণ করবে এবং অন্যান্য অনেক কিছু করবে, যেটা আর্মি ওর মতো বলে। হ্যাঁ, বিএনপি যদি আসে তাহলে ওই পাকিস্তানের মতো বা ওই টাইপের রোল তাদের কিছু হতে পারে, থাকবে। বাট বর্তমান আর্মি আসলে এটা
কেউ কেউ বলছেন, দু একজন এক্সপার্ট বলেছেন, আমি পড়েছি যে বাংলাদেশ আর্মি কি ওই যে শান্তি বাহিনীতে গিয়ে এরা কি আর্মি ক্যারেক্টারিস্টিক্স কি হারিয়ে ফেলেছে? এটা কিন্তু অনেকে বলে যে শান্তি বাহিনীতে গিয়ে পুলিশিং টাইপ অফ জব করে করে এরা কি আসলে কোনো বহিঃশত্রু যদি আক্রমণ করে, এটা তো বহিঃশত্রু থেকে দেশ রক্ষা, এরা কি পারবে? এরা কি আবার তখন কি বলবে যে মানে আমরা অস্ত্র গুলি করবো না বিকজ এটা হয় নাই, ওটা হয় নাই, এরকম একটা সিচুয়েশন? আমি আমার আমার তরফ থেকে যেটা বলতে চাই, যেটা ডক্টর সাব্বির আপনি প্রথমেই বলেছিলেন, সেটাতে আমরা ছোট্ট করে একটি কাজ করি, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, সে যাতে করে আমরা নতুন বিষয়। আর্মির ব্যাপারে একটা কথা আমি বলতে পারি? একটা কেন, দুইটা কথা বলতে পারেন, এটা আমাদের ওপেন টক, ইউ ক্যান স্টপ এনিবডি এনি টাইম, গো হেড। আর আর্মির কথাটা যে বললেন, আর্মি পরিবর্তন চাচ্ছে, একটা খবর বলি, হ্যাঁ, আপনারা সবাই নিশ্চয়ই দেখে থাকবেন, জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে ঢাকায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আপনি আমার মুখের কথাটা কেড়ে নিলেন, আমার যদি মনে ছিল এই যে আমাদের যে ওয়াকারুজ্জামান সাহেব, উনাকে দেখি ওই যে নামাজের, ওটাকে জানি কি বলে, নামাজের সামনে যে বসেন, পিছনে মানুষজন থাকেন, ইমাম, মানে দুইটা ছবি দেখেছি যে ঈদ বা কোনো কিছুতে উনি হচ্ছে সামনে লিড দিচ্ছেন, ইমাম ওনার পিছনে নামাজ পড়ছে। লোপা আমাকে শুধু এখানে বলতে দেন, এমনকি উনি বঙ্গভবনে গিয়ে উনি ইমামতি করেছেন, প্রেসিডেন্টকে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে হলে, এটা রাষ্ট্রীয় কোনো প্রটোকলে হয় না, কারণ রাষ্ট্রের ইমাম হলেন প্রেসিডেন্ট, সর্বোচ্চ ব্যক্তি, ওর পিছনে সে দাঁড়াতে পারে না। ওনারা এই যে 4-5 দিন আগের ঘটনা, ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন জলশিরিত বলে একটা জায়গা, সেখানে ইসলামিক আর্মিদের ইসলামিক ইনস্টিটিউট, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। কারণ বাংলাদেশ একটা সাংবিধানিকভাবে একটা সেকুলার কান্ট্রি, এখানে একটা ধর্মের করলে তাহলে সব ধর্মের করতে হবে, এটা নিয়ম। কিন্তু এই যে ডিজাইনটা ওনারা করেছেন, গণভোট, আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের চেহারা, আমাদের যে রাষ্ট্রের চরিত্র, আমাদের যে মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এগুলো আর থাকবে না। এই যে ছোট 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 এই সাইনগুলো ওনারা আমাদেরকে দেখাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে পরিবর্তনগুলো। আমি এই ব্যাপারটাই অ্যাড্রেস করতে চেয়েছিলাম, আমি শেষ করেছি। বলছি, আপনারা মনস্তাত্ত্বিক দিকটা লক্ষ্য করে দেখুন, তারা কিন্তু অস্থির, তাদের জীবন নিয়ে সংকটে আছে, তাদের শ্বাস প্রশ্বাস নিয়ে সংকটে আছে। তারা যখন সাদ্দামকে দেখছে যে তার পরিবারের অবস্থা, তখন কিন্তু সে তুলনা করছে তার পরিবার। এই জন্যে যে মানুষ যখন ডুবন্ত ফেরি বা বোট থেকে যেরকম ঝাঁপিয়ে পড়ে বা বাঁচতে চায়, ঠিক সেইভাবে তারা এখানে লিখে জানাচ্ছে, বড় বড় লিখে জানাচ্ছে, যদিও তারা উপায় খুঁজে যাচ্ছে। আপনাদের কাছে তারা কিন্তু বারবার প্রশ্ন করছে, আমাদেরকে উপায় বলুন, আপনারা বিশ্ব দরবারে বলে দেন। এখন যেহেতু আপনারা তিনজনই, আমি সহ আমরা চারজনই এই যেই ওয়ার্ল্ড থেকে পৃথিবী নিয়ন্ত্রিত হয়, তাদের কাছ থেকে তারা আসলে আশ্বাসের কথা শুনতে চায়। তারা তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা জানি এই রকম অবস্থায় কোনো একটি সঠিক স্ফুলিঙ্গ যদি জ্বালিয়ে দেওয়া যায় কোনো ক্রমে কোনো নেতার মাধ্যমে, তাহলে এদেরকে বিতাড়িত করতে বাংলার, আমি মনে করি 93% to 95% মানুষ রেডি তাদেরকে ফেলে দেওয়ার জন্য। কিন্তু এখন আমরা যে আড্ডাটা এবার ফিরে যাব, সেটা নিয়ে আপনাদের তিনজনের কাছে আমি 3টা প্রশ্ন। আমি শুরু করব ডক্টর সাব্বির আহমেদের কাছ থেকে। আবারও ফিরে যাই যে ট্র্যাজেডি অনেক, কিন্তু একটা ট্র্যাজেডিকে বেছে নিলাম যেখানে 1 বছরের চেয়ে কম বয়সী শিশু মৃত্যু এবং তার মা তার আত্মহত্যা, তার স্বামীর বিনা বিচারে জেলে থাকা এবং তাকে প্যারোলের আবেদন করলেও তাকে প্যারোল না দিয়ে আদেশ করে যে লাশ নিয়ে জেলের গেটে যাওয়ার জন্য, এবং আবার মিথ্যা প্রচার করা ডিসি অফিস থেকে
সামাজিক মাধ্যমে যে উনি কোনো আবেদন করেননি, কিন্তু ওনার মামা যে আবেদন করেছেন সেটার ডকুমেন্ট, ভেরিফাইড ডকুমেন্ট আমাদের কাছে, লোপার কাছে, সকলের কাছে আছে। এবং সেটা যে ব্যাখ্যা ওনারা করেছেন যে তারা নাকি সময়ের ঘাটতির জন্য ইয়াতেই যাবেন বলে তাদেরকে আবেদন করেন, কিন্তু লক্ষ্য করে দেখুন যে এখানে সাধারণ সরল অঙ্ক যদি করি তাহলে দেখা যাবে তাদের বাড়ি থেকে অন্য জেলায় জেলখানায় গিয়ে দেখা করে আবার বাড়িতে ফিরে এসে লাশ দাফন, এটা তো সময় বেশি লাগবে, অথচ পুলিশ তার ভ্যান নিয়ে গিয়ে করে 2 ঘন্টার ভিতরে করে আসতে পারতো। অতএব আমি প্রথম আমি 3টা প্রশ্ন 3 জনকে করব, 3 জনই আপনাদের সুবিধা মতো সময়ে উত্তর দিবেন। সাদ্দামের স্ত্রী ডক্টর সাব্বির আহমেদ, সাদ্দামের স্ত্রী ও শিশু সহ আত্মহত্যার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নাকি রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিফলন? অমিত রয়, একজন অভিযুক্ত ব্যক্তিকে দীর্ঘদিন মুক্তি না দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের ন্যূনতম মানবিক দায়িত্ব কোথায় দাঁড়ায়? আর শাইলালোপা, বিচারাধীন ব্যক্তিদের পরিবারগুলোর নিরাপত্তা ও মানসিক চাপের দায় কি রাষ্ট্র এড়িয়ে যেতে পারে? ডক্টর সাব্বির। যে এই হত্যাটা, মানে এই যে আত্মহত্যা উনি করেছেন এটা, এবং পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে অত্যন্ত মানবিক, কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যে জুডিশিয়ারি, সেটা তো আর জুডিশিয়ারি পর্যায়ে নেই। এখানে আপনার মব করে চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অল জাস্টিসেস ওয়ার রিমুভড মবের মাধ্যমে। একজন ফর্মার চিফ জাস্টিস জেলে আছেন এবং উনি রায় দিয়েছিলেন যে মানে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের মানে এটা অ্যাবলিশ করে। ওনার রায়টা আমি পড়িনি, আমি লয়ার না, বাট ওনার রায়ের এক্সাপ্টটা পড়েছি। এটা অত্যন্ত মানে আপনার গভীর একটা অর্থ আছে এটার মধ্যে, যে আপনি রাজনীতি আপনি নিয়ে আসছেন বিচার বিভাগের মধ্যে। এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে একজন ফর্মার চিফ জাস্টিস। এই যে জিনিসটা যে উনি এত সুন্দরভাবে এই রায়টার যে দিয়েছেন এবং এটার ব্যাকগ্রাউন্ড সবকিছু বিউটিফুল, মানে এটা একটা মানে বাংলাদেশের ল কোর্সে এটা পড়ানোর মতো একটা রায়। সেই চিফ জাস্টিস এখন জেলে। উনাদের যদি সাদ্দাম হোসেন বেচারা রাজনীতিতে জড়িয়েছিল, ইয়াং মানুষ, ছাত্রলীগ করেছে, এগুলা ঢুকে গেছে রাজনীতির মধ্যে, তার চেতনা আছে, সে রাস্তায় গেছে, মিছিল স্লোগান দিয়েছে 2-1 তো তার তো জামিন হওয়া উচিত, কিন্তু সেটা হয়নি। তার স্ত্রী, এখন বলা হচ্ছে কোন একটা সোর্সে বললো, একটা ভিডিওতে দেখলাম যে ওর পায়ের রগ কাটা। তো রগ বাংলাদেশে হিস্টোরিক্যালি কারা কেটেছে, কারা কাটতো? এটা একটা বিগ কোয়েশ্চন। কোনো লাশের কি ময়নাতদন্ত হয়? কোনো লাশকে আজকাল ইনভেস্টিগেশন হয়? এই যে তথাকথিত কি সব কোঠা বিপ্লবের নাম করে ফেক প্রতারণামূলক একটা কিছু করলো, এত মানুষ মারা গেল, একজনের কি কোনো তদন্ত হয়েছে? হয়নি। সারা বাংলাদেশ একটা, কি বলবো আপনাকে, এটা একটা ললেস একটা ব্যানানা রিপাবলিক, একটা কি হয়েছে, একটা মানে একজন ডক্টর ইউনূসের আন্ডারে। আমাকে বিএনপি মাইন্ডের 2-1 লোক আগে মানে খুব কথাবার্তা বলতে, এমনি সামাজিক পরিবেশে কথাবার্তা হলে, ও শেখ হাসিনা সব জায়গায় মাতবরি করে, সব জায়গায় ইন্টারফেয়ার করে। দেখুন এই কয়েকদিন আগে আমি বললাম যে ইয়েস, ওনার সামনে আমি বলছিলাম যে একটা জিনিস ট্রু, যে শেখ হাসিনাকে যখন উনি প্রয়োজনে উনি কিন্তু থানার ওসিকেও কল করতো এবং উনি খবর রাখতো সারা বাংলাদেশের, এবং ইফ নিডেড উনি কল করতেন ইভেন থানার ওসিকেও কল করে সমাধান করার চেষ্টা করতেন। এখনকার ডক্টর ইউনূস এত বড় বড় সব মানে অগঠন ঘটছে, এত বড় সব অমানবিক কার্যক্রম ঘটছে, উনি কি এগুলা জানে? উনি তো নির্বিকার, উনার হি ডাজন্ট কেয়ার। উনি মানুষের মৃত্যু, উনার কোনো কিছু কেয়ার করে না। অনলি থিং হি কেয়ারস হিজ পজিশন, হিজ নার্সিসিজম আমি বলবো আর কি। উনি আমিত্ব একটাতে উনি ভুগে, তো এইটা উনি নোবেল লরিয়েট এগুলোর মধ্যে ভুগে। তো আপনি এই যে একটা ফ্রাস্ট্রেটিং, এটা কিভাবে এটা থেকে বেরিয়ে আসা হবে, এটা রাজনীতিবিদরা ভালো বুঝবেন,
যারা চিন্তাবিদ আছেন তারা বুঝবেন দেশের বাইরে এখন এটা আমি কোনোদিন রাজনীতি করিনি, কিন্তু আমি এখন কথা বলছি বিকজ মানে পরিস্থিতিটা এমন করছে যে কিছু জিনিস হাইলাইট করি, এই আর কি। তাকিয়ে আছে আমরাও যারা এগুলোতে অভিজ্ঞ তাদের দিকে। বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কাঁদায়, আমাকে কাঁদায়, সকলকেই কাঁদায়। তার ফলশ্রুতিতেই আপনি রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকেও আজকের বাংলাদেশের যে অবস্থা তার পরিপ্রেক্ষিতে আপনি নিজেও সোচ্চার হয়েছেন, কথা বলেছেন। এটা বাংলাদেশের সাধারণ মানুষ, আমি মনে করি সাদ্দামের পরিবার যারা আমাদেরকে এখন শুনবেন বা ভবিষ্যতে শুনবেন, দয়া করে আপনারা যারা আমাদেরকে শুনছেন, এটা এই আজকের এই সমসাময়িক বিষয়ের আলোচনাটা যদি আপনারা শেয়ার করে দেন, তাহলে অনেক মানুষ শুনতে পাবে, আশার কথা শুনতে পাবে, বাংলাদেশ পুনরুদ্ধার করার পরিকল্পনা শুনতে পাবে।